শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। উদ্ভাবনী প্রজেক্টের স্টল পরিদর্শন, যোগ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে। ভাঙা ঘরে অনিশ্চিত জীবন, দুর্যোগে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি। গৃহ নির্মাণ করে দেবে সরকার, ত্রাণ কার্যক্রম জোরদার। উত্তর পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস। জ্বালানি সংকটেও বছরে ৬,০০০ কোটি টাকার গ্যাস চুরি ও অপচয়, এখনো সিস্টেম লস ৯% বেশি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার দাবি তিতাসের। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সংঘাতে ফের অগ্নিগর্ভ। মধ্যপ্রাচ্য হরমুজে টোল আদায়ের চিন্তা বদল ট্রাম্পের। প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেহরান। স্পেনের সাঁড়াশি আক্রমণে চূর্ণ বিচূর্ণ ফরাসি দুর্গ। এমবাপ্পে ওলিসেদের মাটিতে নামিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে লারোহা। রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এর আগে সকাল 10টায় সম্মেলন কেন্দ্রে পৌঁছান সরকার প্রধান। ঘুরে দেখেন শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পদক ও সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হবে। শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো না। শিক্ষা উপদেষ্টার মধ্যে আমাদের সাথে রয়েছেন আমাদের নেতৃত্বে। সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি তৈরি করে দেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। সকালে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে কথা বলেন তিনি। এ সময় বেশ কয়েকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। বলেন, ক্ষতিগ্রস্তদের ঘর বাড়ি তৈরি করে দেবে সরকার। অন্যদিকে চট্টগ্রাম ও হবিগঞ্জে পানি কমতে শুরু করলেও কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। এখনও পানিবন্দী হাজারো মানুষ। এদিকে নতুন করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও তৎসংলগ্ন সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা কত দ্রুত সরকারের তরফ থেকে আপনাদের কষ্ট লাঘব করতে পারি সেই নির্দেশনা দিয়েই আসলে আমাকে পাঠিয়েছে। এই বন্যার কারণে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘর বাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। বন্যা পরিস্থিতির আরো খবর জানবো এই মুহূর্তে। চট্টগ্রামের বাঁশখালীতে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। সরাসরি প্রথমেই যাব লিপির কাছে। লিপি, আমরা এই মুহূর্তে আছি বাঁশখালীর বাহাছড়া ৪ নম্বর ইউনিয়নে এবং এখানে গত 2 দিন ধরে বৃষ্টিপাত না হওয়াতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং সেই উন্নতির কথা যদি বলি, সেটা মূলত আসলে যেখানে কোমর সমান পানি ছিল, সে পানিটা প্রধান যে সড়কগুলো আছে সেই সড়ক থেকে নেমে গেছে, কিংবা উপসড়ক যেগুলো সেগুলোতেও পানি নেই, কিন্তু বাসা বাড়ির সঙ্গে যে সড়কগুলো সেখানে কিন্তু এখনও কোথাও কোথাও পানি রয়েছে। এবং আমরা এই মুহূর্তে যে বসত বাড়িতে অবস্থান করছি, আপনারা দেখছেন যে প্রায় হাঁটু সমান পানি এবং বিধ্বস্ত ঘরবাড়ি। যদিও পানি নেমে গেছে, কিন্তু পানি থাকার কারণে মাটির যে ঘরগুলো সেগুলো আসলে পুরোপুরি ভেঙে পড়েছে এবং এখানে যারা বাসিন্দারা তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। পানি কিছুটা কমে যাওয়ার পর তারা ফিরে এসেছে, কিন্তু যেহেতু পুরোপুরি বসত বাড়ি ভেঙে গেছে সে কারণে তারা কিন্তু গোয়ালঘর, যেটা হয়তো পানি উঠেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কিছুটা থাকার মতো আছে, সেই গোয়ালঘরে অবস্থান করছে। অর্থাৎ এমনটাই যে
সেই মানবত অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে এবং তারা বলছেন যে মূলত এই যে বন্যার পানি, সে পানির জন্য স্থানীয় যারা বাসিন্দারা আছেন তারা মূলত দায়ী করছে যে খালগুলো দখল এবং সংস্কার না হওয়া এবং যেসব সুইচ গেটগুলো রয়েছে সেই সুইচ গেটগুলো পরিষ্কার না করা। এই কারণে দেখা যাচ্ছে যে আসলে সপ্তাহখানিক বৃষ্টিতেই কিন্তু বন্যা পানি তৈরি হয়েছে এবং জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং তারা এই অভিযোগটা করছেন। এবং ইতিমধ্যে যদি ত্রাণের কথা আমরা বলি, দেখেছি যে প্রত্যন্ত গ্রামে সরকার কিংবা বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো কিন্তু ত্রাণ নিয়ে আসছে। আমরা যখন এই এলাকায় প্রবেশ করছিলাম সেখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্লাব সংগঠনের ত্রাণবাহী গাড়ি দেখেছি, তারা কিন্তু ত্রাণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার চেষ্টা করছেন। এবং আজকে কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল দুলু তিনি আসার কথা রয়েছে, এই বাঁশখালীতে ত্রাণ কার্যক্রম করবেন এবং একটি খাল সংস্কারের কাজ উদ্বোধন করার কথা রয়েছে। এবং এর বাইরে আমরা দেখেছি যে গতকালও কিন্তু প্রধানমন্ত্রী আর যে উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল সহ সরকারি বিভিন্ন সংস্থা কিন্তু যে বাঁশখালী এবং সাতকানিয়ায় কিন্তু ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা হবিগঞ্জে চলে যাব আমাদের সহকর্মী রাশিদুল আলমের কাছে, তিনি সেখানকার পরিস্থিতির খবর জানাবেন। টানা বর্ষণ ও পাহাড়ি ডলে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে প্রায় 35টি গ্রাম প্লাবিত হয়েছিল এবং আমরা দেখেছি যে গত 3 দিন যাবৎ এখানে বৃষ্টি কমে যাওয়ার ফলে যে বাড়িঘরে পানি উঠেছিল ওই পানিগুলা নামতে শুরু করেছে এবং অনেক জায়গায় অনেক ঘরবাড়ি, ডুবন্ত ঘরবাড়িগুলো ভেসে উঠেছে। কিন্তু আমরা দেখেছি যে আসলে বন্যার যে ক্ষত, এই ক্ষত এখনও রয়ে গেছে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন যে বানবাসী যারা পানিবন্দী ছিলেন তাদের সাথে, তারা জানিয়েছেন আসলে যে পরিমাণে ত্রাণ সহযোগিতা বা ব্যক্তিগত বা সরকারি সহযোগিতা পাওয়ার দরকার তেমন সহযোগিতা তারা পাচ্ছেন না। তবে গতকাল এই এলাকায় হবিগঞ্জে জেলা প্রশাসন থেকে কয়েক বস্তা ত্রাণ দেওয়া হয়েছে এবং তারা এই ত্রাণ পেয়েই তারা অনেকটা খুশি। কিন্তু তারা জানিয়েছেন যে আর্থিক সহযোগিতা বা তাদের ঘর মেরামতের জন্য তারা যদি আরও কিছু আর্থিক সহযোগিতা পেতেন তাহলে তারা একটি ঘরের মধ্যে তারা অবস্থান নিতে পারতেন। অনেকে আছেন যে এখনও তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন বা আত্মীয় স্বজনের বাড়িতে তারা অবস্থান নিয়েছেন। এই বাড়িতে আসেন, তাদের এই ডুবন্ত বাড়ি এবং বিধ্বস্ত বাড়ি তারা দেখেন, কিন্তু এই প্যাক কাদার কারণে এখানে আসলে এই যে বেশি কর্দমাক্ত অবস্থা এবং ঘরের যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থা থেকে তারা যদিও ঘরগুলা পানি থেকে সরেছে কিন্তু পানি সরার ফলেও এখানে আসলে যে যেভাবে তারা ঘরে ওঠা দরকার, ঘরের মধ্যে তারা যেভাবে অবস্থান নেওয়া দরকার এভাবে তারা অবস্থান নিতে পারছেন না, যে কারণে তারা আসলে একটা হতাশার মধ্যে রয়েছেন যে তারা কীভাবে কী করবেন। তারপরেও তারা জানিয়েছেন যে আসলে হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতির যে মূল কারণ হচ্ছে এখানে 2টি বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ভাঙার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে যে এখানে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে এই বাঁধ ভেঙেছে। এবং আমরা জেনেছি যে যারা এখানে বাঁধ ভাঙার সাথে জড়িত ছিল, বিশেষ করে বালু উত্তোলনের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে এখানে একটা অভিযোগের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড তারা এখানে 2 জনের বিরুদ্ধে মামলাও করেছে। সব মিলে বলা যায় যে হবিগঞ্জে যে বন্যার্ত মানুষ আছেন তাদের দুর্ভোগ এখনও রয়ে গেছে এবং তারা ঠিকমতো ঘরে উঠতে পারছেন না। তো এই ছিল আজকে হবিগঞ্জে বন্যার্তদের সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খান এবং এর আগে চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি। সময় সংবাদে আরও থাকছে। নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডে রফতানিমুখী পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, বিপুল পরিমাণ কাপড় ভস্মীভূত। তীব্র জ্বালানি সংকটের মধ্যেও বছরে চুরি আর অপচয় হচ্ছে 6,000 কোটি টাকার গ্যাস। জ্বালানি বিভাগের লক্ষ্য সিস্টেম লস 6% নামিয়ে আনা, কিন্তু বিতরণ কোম্পানিগুলো ব্যর্থ হওয়ায় এখনও এর লোকসান 9% বেশি। তিতাস গ্যাস বলছে লক্ষ্য পূরণে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কঠোর হওয়ার পাশাপাশি লিকেজ বন্ধে পাইপলাইন রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুমন সরকারের ছবিতে ফারুক ভূঁইয়া বাবিনের রিপোর্ট। ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় রফতানিমুখী একটি স্পিনিং মিলের চিত্র।
নেই গ্যাসের পর্যাপ্ত চাপ ও সরবরাহ, তাই বন্ধ একটি জেনারেটর, অন্যটিও চলছে কোনো মতে। হোঁচট খাচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদন। জ্বালানি সংকটে এভাবেই ধুঁকছে দেশের শিল্প খাত। 240 ব্যাগ প্রোডাকশন হওয়ার কথা সেখানে হচ্ছে হলো 110 ব্যাগ থেকে 20 ব্যাগ। দুপুর 2টা পর্যন্ত আমাদের গ্যাস থাকে না, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অন টাইমে শিপমেন্ট দিতে পারি না, এর জন্য ওটির হার বেড়ে যায়। হিউজ প্রোডাকশনের ক্ষতি হচ্ছে আর কি। পার ডে 30,000 পিস প্রোডাকশন হওয়ার কথা, সেখানে হচ্ছে 5,000 থেকে 10,000 15,000 পিস। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, আর এতে নষ্ট কর্মঘণ্টার বড় একটি অংশ। এমন কোনো সিএনজি পাম্পের নাই যে 2 থেকে 3 ঘন্টা লাগে না। তাড়াইটা পর্যন্ত সিরিয়াল দিয়ে পরে আমি গ্যাস নিছি। 200-300 গাড়ির পিছনে সিরিয়াল 2 ঘন্টা 3 ঘন্টা লাগে যায় গ্যাস পাইতে হইতে। সংকটময় এই অবস্থার উল্টো পিঠে আরেক করুণ বাস্তবতা। গ্রাহক যখন তীব্র সংকটে ভুগছে, তখন নানা উপায়ে নষ্ট হচ্ছে মূল্যবান এই জ্বালানি সম্পদ। চুরি, অবৈধ সংযোগ, জরাজীর্ণ পাইপলাইনের কারণে সিস্টেম লসের নামে বছরে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে, তার মূল্য প্রায় 6,000 কোটি টাকা। আর এই লোকসান কমাতে নানা লক্ষ্যমাত্রা দেওয়া হলেও তা পূরণে ব্যর্থ বিতরণ কোম্পানিগুলো। এখনও সিস্টেম লস 9% উপরে, অথচ কথা ছিল তা 6% নামিয়ে আনার। সবচেয়ে বড় বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস বলছে, লক্ষ্যমাত্রা পূরণে জোর দেওয়া হচ্ছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শাস্তিমূলক ব্যবস্থা ও পাইপলাইন মেরামতে। আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি, আমাদের নিয়মিত মোবাইল কোড হচ্ছে, অবৈধ সংযোগ যেন না হয়, এবং লিকেজ মেরামতের জন্য আমাদের ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে, কোথাও ঠিকাদার নিয়োগ হয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আমলাতান্ত্রিক নির্দেশনা কিংবা লক্ষ্যমাত্রা নয়, সিস্টেম লস কমাতে প্রয়োজন কঠোর প্রশাসনিক ব্যবস্থা। যে যার দায়িত্ব যেটা বলা আছে আইনে, সেই দায়িত্ব পালনে কোনো রকম শিথিলতা হলে তার চাকরি থাকবে না। এই জায়গায় সরকারকে ফিরে আসতে হবে, এবং জ্বালানি বিভাগ হতে পারে তার উদাহরণ এবং দৃষ্টান্ত। বর্তমানে দেশে 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি চাহিদা থাকলেও যোগান দেয়া যাচ্ছে মাত্র 2,600 থেকে 2,700 মিলিয়ন ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটে ঢুকছে দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, যানবাহন সহ নানা খাত। বিপরীতে ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে প্রতি বছর হাওয়া হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকার গ্যাস। আর এই সিস্টেম লস নিয়ন্ত্রণ করতে পারলে দেশের জ্বালানি সংকট কিছুটা হলেও কমানো সম্ভব হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের অল ইউরোপিয়ান সেমিফাইনালে বিবর্ণ ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন। ওয়ার সাবাল ও পেদ্রো পোরো ম্যাজিকে 2-0 গোলের জয়ে 16 বছর পর শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে লা রোহা। দাপটের জয়ের পর বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকরা। টেক্সাসের ডালাস স্টেডিয়াম যেন লাল সমুদ্র। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য হয়ে ওঠা ফ্রান্সকে মাটিতে নামিয়ে 16 বছর পর ফাইনালে স্পেন। তারকায় ঠাসা এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের হৃদয় ভেঙে শিরোপার মঞ্চে লা রোহা। অল ইউরোপিয়ান সেমিফাইনালে বেদনার রঙে নীল ফরাসি শিবির। ইউরো নেশনস লিগের পর বিশ্বকাপের সেমিফাইনালেও স্পেনের কাছে ভরাডুবি ফ্রান্সের। অথচ জাতীয় দিবসের উৎসবে বাড়তি রং চড়ানোর কথা ছিল কাতার বিশ্বকাপের রানার্স আপ দলটার, কিন্তু লুই দে লা ফুয়েন্তের শক্ত রক্ষণের কাছে ধরাশায়ী দিদিয়ের দেশম। ষষ্ঠবারের মতো নকআউটের কোনো ম্যাচে ইয়ামালের কাছে দর্পচূর্ণ এমবাপ্পের। টেক্সাস থেকে স্পেনের অর্জনের গর্জনে কেঁপে ওঠে মাদ্রিদের আকাশ বাতাসও। এর আগে ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করেছে স্পেন ও ফ্রান্স। 10 মিনিটে দানি ওলমোর ফাউলের সুবাদে ফ্রি কিক পেলেও তা কাজে লাগাতে পারেননি ইয়ামাল। 14 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এমবাপ্পে সুযোগ তৈরি করেছিলেন, তবে কুবার্সি ও লাপোর্তের দৃঢ়তায় আলোর মুখ দেখেনি তা। 20 মিনিটে বড় বিপদ ডেকে আনেন দিনিয়ে। বল ক্লিয়ার করতে গিয়ে পেছনে থাকা ইয়ামালের পায়ে আঘাত করে বসেন, আর তাতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ওয়ার সাবাল। ভাঙেন ডেভিড ভিয়ার এক মৌসুমে 13 গোলের রেকর্ড। 2025-26 মৌসুমে স্পেনের হয়ে 14 গোল এখন ওয়ার সাবালের। বিরতিতে যাওয়ার আগে সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে উনাই সিমনের দৃঢ়তায় বাধার প্রাচীর ভাঙতে পারেননি। লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় চোখ ধাঁধালো গোল করেন পেদ্রো পোরো। মাইক মাইনিওকে অসহায় করে স্পেনকে আনন্দে ভাসান 26 বছর বয়সী এই রাইট ব্যাক।
64 মিনিটে ফ্রান্সের জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল, তবে অফসাইডে বাতিল হয় তার স্বপ্ন। 80 মিনিটে ডিজিরে 2-1 হতাশ করেন আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণ ভাগ নিয়েও শেষ পর্যন্ত স্পেনের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স। ছন্ন ছাড়া ফরাসিদের কাঁদিয়ে নিউ জার্সির ফাইনালের টিকিট কাটে স্পেন। পারভিন আক্তার, সময় সংবাদ। সুইজারল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে 3টি পরিবর্তন আনতে যাচ্ছে আর্জেন্টিনা। ডিপলের জায়গায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন নিকো গঞ্জালেস। প্রথমবারের মতো উইলিয়ানো সিমিওনের জায়গা হতে পারে শুরুতে। মলিনার বদলে জায়গা হতে পারে মন্টিয়েলের। ইংল্যান্ড বধ করতে কী ধরনের একাদশ সাজাতে পারেন স্ক্যালোনি? আলবিসেরেসেদের প্রেস কনফারেন্স কভার করে যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন এসএম ইকবাল। দাঁড়িয়ে আছি আটলান্টার মার্সিডিজ বেঞ্জ অ্যারেনা বা মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ফুটবল পিচ, এই ফুটবল পিচেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার মিশনে নামবে টিম আর্জেন্টিনা। এই পিচে আর্জেন্টিনার কোন 11 জন মাঠে নামবে তা নিয়ে কিন্তু এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে যে একাদশ খেলিয়েছে সেই একাদশ কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। অন্তত 3টি পরিবর্তন যে এই ম্যাচে অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হতে চলেছে সেটা কিন্তু প্রায় মোটামুটি নিশ্চিতই। আর্জেন্টিনা কিন্তু এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ভুগেছে তাদের 2 উইংয়ে। এই 2 উইংকে শক্তিশালী করতে রদ্রিগো ডি পলকে কিন্তু বসিয়ে রাখা হতে পারে। তার জায়গায় শুরু করতে পারেন নিকো গঞ্জালেস, যদিও তার চোট নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। নিকো গঞ্জালেস লেফট উইং থেকে শুরু করতে পারেন, সেক্ষেত্রে রাইট উইংয়ে শুরু করবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে নিকো গঞ্জালেস যদি পুরোপুরি ফিট না হন তাহলে ম্যাক অ্যালিস্টার চলে যাবেন লেফট উইংয়ে, আর রাইটে শুরু করতে পারেন উইলিয়ানো সিমিওনে। ডান পাশে যেটা বলি যেখানে হচ্ছে নাওয়েল মলিনা খেলে থাকেন তাকে কিন্তু ড্রপ করা হতে পারে। তার জায়গায় মন্টিয়েলের ইনক্লুশনের একটা সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে লেফট সাইডে ফাকুন্দো মেদিনা লাস্ট 2টো ম্যাচ তিনি কিন্তু শুরু করতে পারেননি মূল একাদশের হয়ে। সেই জায়গায় একটা পরিবর্তন আসলেও আসতে পারে। আক্রমণ ভাগে উলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ, এই সিদ্ধান্তটা একেবারে শেষ মুহূর্তে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে ভ্যালেন্তিন বার্কো বা জিওভান্নি লো সেলসোর মতো ফুটবলার, ইভেন প্যালাসিওসও যদি মূল একাদশে ঢুকে পড়েন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ লিওনেল স্ক্যালোনি এখন পর্যন্ত ম্যাচগুলোতে যে স্কোয়াড সিলেক্ট করেছেন সেটা মোটামুটি কপিবুক। তবে ইংল্যান্ড ম্যাচে তিনি সেই তার যে ট্রেন্ড বা তার যে রীতি সেটি তিনি ভাঙতে চলেছেন এবং এটা নিয়ে কঠোর গোপনীয়তা অনুসরণ করছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা কখনোই কিন্তু শূন্য হাতে বিদায় নেয়নি, অর্থাৎ তারা ফাইনালে গেছে। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে তাদের যেমন একটা মাঠের বাইরেও একটা রাইভালরি রয়েছে, মাঠেও চমৎকার একটা রাইভালরি রয়েছে, সবকিছু মিলে দুর্দান্ত এক্সাইটিং একটা ম্যাচ আয়োজনের অপেক্ষায় রয়েছে এই আটলান্টা স্টেডিয়াম। আটলান্টা থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাজধানীকে বসবাসযোগ্য করতে বদ্ধপরিকর সরকার। পরিচ্ছন্ন নগরী গড়তে রাজনৈতিক বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। জানান, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের জটিলতা কাটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন ইদানিংকালে একটা বিরাট উন্নতি হচ্ছে, সিগন্যাল চালু হওয়ার পর থেকে এটা কিন্তু মানতে শুরু করেছে সবাই, তাই না? কেন? কারণ সে দেখছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে ধরা পড়ে যাবে যদি সে নিয়ম ভঙ্গ করে, তাই না? তার ফাইন হয়ে যাবে অটোমেটিক্যালি। বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। জুলাই গণ অভ্যুত্থানের সময়ের সব গণকবর শনাক্তের কাজ চলছে। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি জানান, গণকবরে দাফন করা জুলাই শহীদদের শনাক্ত করে গেজেটে অন্তর্ভুক্ত করা হবে। যে সকল শহীদদের আমরা শনাক্ত করতে পেরেছি সেটা তো পেরেছি, যাদেরকে শনাক্তকরণের প্রক্রিয়া চলমান আছে প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের প্রসিকিউশন টিম অথবা আমাদের তদন্ত সংস্থার মাধ্যমে আপনারা মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখনই যেটা উদ্ঘাটন করতে সক্ষম হব অথবা শনাক্ত করতে পারবো সেই তথ্যটা আপনাদের কাছে আমরা সরবরাহ করব। আমাদের তদন্ত অব্যাহত আছে। সময় সংবাদে আরও থাকছে।
আবারও রক্তাক্ত পাকিস্তানের আজাদ কাশ্মীর, পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 6 বেসামরিক নিহত। ইসলামাবাদকে জবাবদিহির আওতায় আনার আহ্বান নয়াদিল্লির। এবার বাণিজ্যের সংবাদ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দায় প্রচলিত অপ্রচলিত সব বাজারেই হাঁটছে দেশের তৈরি পোশাক খাত। এক্ষেত্রে প্রতিযোগী দেশ হিসেবে ভারত এবং চীন নানা সুবিধা বাড়িয়ে সেই বাজারের দখল নিচ্ছে বলে দাবি শিল্প উদ্যোক্তাদের। এই অবস্থায় টিকে থাকতে তুলনামূলক কম মূল্যে বিদেশি ক্রেতা টানতে হচ্ছে বলেও জানান তারা। শাখাউটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সদ্য বিদায়ী অর্থ বছরে যেমন রপ্তানি আয়ের ক্ষেত্রে দেশের তৈরি পোশাক খাত আগের অর্থ বছরের তুলনায় অন্তত $1 বিলিয়ন পিছিয়ে ছিল, তেমনি কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি প্রচলিত বাজার হিসেবে 4 দশক ধরে পরিচিত ইউরোপ আমেরিকার বাজারে। লিভিং কস্ট অনেক হাই হয়ে গেছে, যার দরুন আপনার এই ক্রয় ক্ষমতা মানুষের হ্রাস পাওয়ার কারণে সেলস ডাউন হয়েছে। এদিকে যুক্তরাজ্যের বাজারে মাত্র 0.91% প্রবৃদ্ধিতে 4.38 বিলিয়ন, কানাডায় 3.20% প্রবৃদ্ধিতে $1.34 বিলিয়ন রপ্তানি আয় এসেছে। তার বিপরীতে অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ভারতের বাজারে 4.25% পিছিয়ে রপ্তানি আয় এসেছে $6.16 বিলিয়ন। অর্থনৈতিক মন্দার যে প্রভাবটা পৃথিবীব্যাপী পড়েছে সেটা প্রচলিত অপ্রচলিত দুটো মার্কেটে আমাদেরকে হিট করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হতেই শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এতে যেমন বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি বেড়েছে বায়ারদের কাছে তৈরি পোশাক পৌঁছানোর পরিবহন ব্যয়। আর তাতেই ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোর কাছে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের কম্পিটিটর ভিয়েতনাম, পাশাপাশি দেশ ইন্ডিয়া, চায়না তো আছেই, তো তারা বিভিন্ন নতুন নতুন পলিসি নিয়ে বায়ারদের দ্বারস্থ হচ্ছে। একদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে বিদেশি বায়ারদের অর্ডার কমছে, অন্যদিকে সেই অর্ডার ফিরিয়ে আনার পরিবর্তে আমলাতান্ত্রিক টানামুখী জটিলতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়াতে যে আপনার ট্যারিফটা ছিল, ট্যারিফটা কিন্তু তুলে দিয়েছে সরকার, আমাদের সমপরিমাণে নিয়ে এসেছে। তদরূপ চায়না তো ট্যারিফের মধ্যে যেটা আগের বৃদ্ধি ছিল সেটাও কমিয়ে এনেছে, যার দরুন ওরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমাদের থেকে লজিস্টিক সাপোর্ট কান্ট্রি ওয়াইজ ওরা অনেক বেশি পেয়ে থাকে। 2025-26 অর্থ বছরে $38.7 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বংশালে আলুবাজারের একটি সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, আলুবাজারে বিসমিল্লাহ হেয়ার কাট সেলুনে কাজ করছিলেন 7 কর্মচারী, এছাড়া আরও বেশ কয়েকজন কাস্টমারও ছিলেন। হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ হলে ধরে যায় আগুন। মুহূর্তেই দগ্ধ হন অন্তত 10 জন। চিকিৎসকরা জানান, তাদের শ্বাসনালী সহ শরীরের সর্বোচ্চ 50% দগ্ধ হয়েছে। ভয়াবহ আগুনে পুড়ল নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের রফতানিমুখী তৈরি পোশাক কারখানার গুদাম। 2.5 ঘন্টার চেষ্টায় সকাল 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ভোর 4টার দিকে অনন্ত অ্যাপারেলস নামে পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ততক্ষণে বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সূত্রপাতের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। দেশের বাইরের খবর, আলোচনায় না বসলে আবারও ইরানের সেতু ও বিদ্যুৎ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের বিভিন্ন সামরিক ও বন্দর এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণের দাবি করেছে তেহরান। হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বামপুর, কেশমদ্বীপ ও আহবাজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যতদিন যুদ্ধ থামতে না বলছেন ততদিন যুদ্ধ চলবে বলে ফক্স নিউজকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি খাতকে একেবারে শেষ টার্গেট হিসেবে রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৌশলগত নৌপথে চলাচলের জন্য 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। But ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানায়, থান্ডার বোল্ট অভিযানের 7ম ধাপে জর্ডানের আল আজরাকে অবস্থিত মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে 6 দফা হামলা চালানোরও দাবি করে তেহরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। তবে একটি নৌযান লক্ষ্যবস্তু হওয়ায় বেশ কয়েকজন নৌ সদস্য আহতের পাশাপাশি বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাউলকোটে বিক্ষোভকারীদের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দমনপীড়ন, অর্থনৈতিক সংকট ও মৌলিক অধিকার হরণের প্রতিবাদেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। রক্তক্ষয়ী এই ঘটনার একদিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে আজাদ কাশ্মীরের প্রবাসী ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে পাকিস্তান সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ, সেমিফাইনালে ইংলিশ বাধা পেরিয়ে সহজেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আর্জেন্টিনা, এমন প্রত্যাশা আলবি সেলেস্তেদের বাংলাদেশি সমর্থকদের। এর আগে বেশ কয়েকবার অ্যাওয়ে জার্সিতে খেলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল প্রিয় দলকে। এবারও সেমিতে নেভি ব্লু জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন মেসিরা। তবে এ নিয়ে ভয় পাচ্ছেন না সমর্থকরা, এটাকে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন তারা। অনেকেই আবার শীর্ষ 4-এ মেসি আলভারেজদের চেয়ে এগিয়ে রাখছেন কেইন বেলিংহামদের। বিশ্বকাপ এখন শেষ 4-এর মঞ্চে, যেখানে বেশ আলোচিত আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথ ঘিরে বাংলাদেশে উত্তেজনার পারদ তুঙ্গে। আলবি সেলেস্তে ফ্যানদের একটাই চাওয়া, আরেকবার ফাইনালের টিকিট নিশ্চিত করুক মেসিরা। কোয়ার্টারের বাধা পেরিয়ে উজ্জীবিত আর্জেন্টিনা দল, সঙ্গে ভক্তরাও। এবার তাদের সামনে ইংলিশ পরীক্ষা। বিশ্বকাপে দুদলের প্রতিটি দেখাই ইতিহাসের অংশ। বাংলাদেশের সমর্থকদের বিশ্বাস, বড় ম্যাচের চাপ সামলে আবারও নিজেদের সেরাটা উপহার দেবে লিওনেল স্কালোনির শিষ্যরা। টিম ভালো, আর্জেন্টিনা খেলে ভালো, আর্জেন্টিনা জিতবে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার হলো হারাতে যেতেছে ব্রাজিল, তো এই দিক থেকে তো আর্জেন্টিনা জিতবে 100% শিওরই। লাউতারো মার্টিনেজের উপরে আমি একটা আস্থা রাখতেছি যে সে এমন কিছু করবে, ম্যাজিক মোমেন্ট তৈরি করবে, যার কারণে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করবে। থ্রি লায়নদের বিপক্ষে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে আটলান্টা স্টেডিয়ামে মাঠে নামবে মেসি মার্টিনেজরা। 1986 স্মৃতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত তাদের। তবে এরপর 1990 আর 2014 সালের অ্যাওয়ে জার্সিতে ফাইনাল হারের ক্ষত থাকায় অনেকেই তাদের অ্যাওয়ে শার্টকে ডাকেন জার্সি অফ টিয়ার্স নামে। এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেন আর্জেন্টিনার সমর্থকরা। আসলে এটা কুসংস্কার, এগুলো আমরা পাত্তা দিই না। আমরা অলওয়েজ ভালো খেলে আসছি, আমরা র্যাঙ্কিংয়ে আছি, এমনকি আমরা গতবার কাপ নিয়েছি, এবার আমরা কাপ নেব ইনশাল্লাহ। এখন এটার সাথে অপয়া বা জার্সি, এটা আসলে আমাদের এটা একটা কাকতালীয় ব্যাপার। আমরা আর্জেন্টাইন ভক্তরা এগুলো তেমন একটা আমরা পাত্তা দিই না। গোল, অ্যাসিস্ট আর নেতৃত্বে এলেমটেন দলের সবচেয়ে বড় শক্তি। তাদের সঙ্গে ভক্তদের আত্মবিশ্বাস বেড়েছে নিজেদের সর্বশেষ ম্যাচে আলভারেজ লাউতারো জাল খুঁজে পাওয়াই। তারপরও মেসিদের চেয়ে কেইন বেলিংহামদের এগিয়ে রাখছেন বাংলাদেশি ফুটবল ভক্তরা। ইংল্যান্ড এগিয়ে থাকবে, কারণ বেলিংহাম একটা ভালো ফর্মে আছে আর হ্যারি কেন স্কোর করতে পারে। England is the best of the best, whereas Argentina there's a Messi, they also play good. But I believe England is the one this time. যদি তারা মেসিকেই খুঁজতে থাকে, আমার মনে হয় হ্যারি কেন একটা কাম করে দিবে। এইদিকে হ্যারি কেন বলটা দিয়ে দিবে।
বাংলাদেশে ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনার সমর্থক একটু বেশি। তাদের একটাই প্রার্থনা ইংলিশ পরীক্ষায় পাশ করে মেসি আরও একবার উঠুক ফাইনালে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। উদ্ভাবনী প্রজেক্টের স্টল পরিদর্শন যোগ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে। ভাঙা ঘরে অনিশ্চিত জীবন দুর্যোগে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি। গৃহ নির্মাণ করে দেবে সরকার, ত্রাণ কার্যক্রম জোরদার। উত্তর পূর্বাঞ্চলেও বন্যার পূর্বাভাস। স্পেনের সাঁড়াশি আক্রমণে চূর্ণ বিচূর্ণ ফরাসি দুর্গ। এমবাপে ওলিসেদের মাটিতে নামিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে লা রোহা। রাতে আর্জেন্টিনা ইংল্যান্ড মহারণ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মারিহা সোহরাওয়ার্দী। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।